ঠিক মাগরিবের নামাজের সময় একটা মেসেজ আসে যে আগামী ১০ মিনিটের ভিতরে যেকোনো মূল্যে চাংখারপুল ঢাকা মেডিকেল এরিয়ায় পৌঁছাতে হবে এবং ওইখানে যারা আছে অন্যান্য আন্দোলনে তারা মাইর খাচ্ছে। আমি একটা সিএনজিতে করে ২০০ স্টাম্প নিয়ে ওখানে যাই। আমি স্পষ্ট করে বলতে পারি ওইদিন ঢাকা মেডিকেলের যে সিনিয়র অধ্যাপক যারা ছিল, যারা ডক্টর ছিল, তারা কেউ চিকিৎসা দিতে চাচ্ছিল না। ছাত্রলীগকে মেডিকেল থেকে বের করে দেওয়ার পরেও এবং তাদেরকে একটা সময় চাপ প্রয়োগ করে, জোর প্রয়োগ করে যেভাবে হোক তাদেরকে চিকিৎসাতে বাধ্য করা হয়েছিল। ১৫ তারিখে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর, বিশেষ করে বোনদের উপরে যে নির্যাতনটা হয়েছিল, একটা ছেলে মানুষ হিসেবে আমি অনেকভাবে নিজেকে সেভ করতে পারি। বোনেরা যারা, তারা কিন্তু আসলে পারে না। কারণ তাদের শারীরিক গঠনটা আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে আমাদের থেকে একটু দুর্বল করে সৃষ্টি করছে। পুলিশ এভাবে ওপেন একজন শিক্ষার্থীকে সবার সামনে গুলি করে মেরে ফেলে এবং আপনি যদি নিউজ দেখেন, তদন্ত রিপোর্টে দেখা গেছে বুলেটে আবু সাঈদের মৃত্যু হয় নাই, অন্য একটা প্রতিবেদন ওখানে দাখিল করা হয়েছিল। এটা ছিল সবচেয়ে নগ্ন মিথ্যাচার এবং গোটা জাতির সাথে একটা সাধারণ শিক্ষার্থী, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে হত্যার যে দায়টা সেটা তারা স্বীকার না করে, বরঞ্চ তাকে নগ্ন হস্তক্ষেপ করে সেই রিপোর্টের উপরে তারা যে রিপোর্টটা পেশ করছিল, এটা আসলে আমাদের জন্য ছিল লজ্জাজনক, আমাদের জন্য ছিল ভয়ঙ্কর। ঠিক মাগরিবের নামাজের সময় একটা মেসেজ আসে যে আগামী ১০ মিনিটের ভিতরে যেকোনো মূল্যে চাংখারপুল ঢাকা মেডিকেল এরিয়ায় পৌঁছাতে হবে এবং ওইখানে যারা আছে অন্যান্য আন্দোলনে তারা মাইর খাচ্ছে। তো সই করে আমি একটা সিএনজিতে করে ২০০ স্টাম্প নিয়ে ওখানে যাই। স্টাম্প নিয়ে গেলে আপনি দেখবেন ঢাকা মেডিকেল আমতলা গেটের অপোজিটে একটা ডাস্টবিন আছে। ওইখানে আমি সিএনজিটা ব্রেক করি। ব্রেক করার কারণটা ছিল, আমি ওইখানে দেখলাম ২টা পক্ষ ধাওয়া পাল্টা দেওয়া চলতেছে, কিন্তু কোন পক্ষটা সাধারণ শিক্ষার্থীদের, কোন পক্ষটা ছাত্রলীগের আমরা বুঝতে পারতেছিলাম না, আইডেন্টিফাই করতে পারতেছিলাম না। তো মাগরিবের নামাজ ওই দিন আমার কাজা হওয়ার পথে আমি সিএনজি ওয়ালাকে বললাম যে, মামা আপনি একটু যদি আমাকে সুযোগ দেন, আমি আপনার সিএনজিতে বসে এখানে নামাজটা পড়বো, ততক্ষণে হয়তো আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবো। আমি ওখানে নামাজ পড়লাম সিএনজির মধ্যে। নামাজ পড়া অবস্থায় একজন ভাই সিএনজির পাশে এসে দাঁড়িয়ে আমাকে বললো যে, তাওহিদ ভাই। উনি ওটা বলে দাঁড়িয়েছিল, যেহেতু দেখতেছিলাম আমি সিএনজির ভিতরে নামাজ পড়তেছিলাম, তো উনি দাঁড়িয়েছিল। তো নামাজ শেষ করে বললাম, জি তাওহিদ ভাই। তো উনি আমাকে ইশারা করলো যে ডান পাশে, অর্থাৎ শেখ হাসিনা বার্ন ইউনিটের ঠিক কর্নারে ওইখানে যে গ্রুপটা আছে, এই গ্রুপটা সাধারণ শিক্ষার্থীদের। তো এরপরে আমি যখন লক্ষ্য করলাম ওখানে আমি আমার যেহেতু ছাত্র শিবির রাজনীতির সাথে পরিচিত, ছাত্র শিবির অনেক ভাইকে আমি দেখতে পেলাম যাদের ফেসগুলো আমি চিনি। তো পরিচিত ফেস হওয়ার কারণে ওইখানে আমি সিএনজিটা ওই পাশে চাপিয়ে দেই। চাপিয়ে দেওয়ার পরে মূলত আমরা প্রথম ছাত্রলীগকে ওখান থেকে ধাওয়া দেই, যেখানে চলে যায় মহসিন হলের সাধারণ শিক্ষার্থী কিংবা অন্যান্য রাজনৈতিক দলের অনেক ভাইয়েরা ছিল, সবার সমন্বয়। এবং তখন পুলিশ আমাদেরকে বাধা দেয়। পুলিশ বাধা দিলেও সেখানে তারা খুব বেশি আমাদের সামনে টিকতে পারেনি। এরপর আমরা মেডিকেলের ভিতরে ঢুকে ওই দিন শিক্ষার্থীরা যারা আহত ছিল, মেডিকেলে ছিল, তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করি। এবং আমি স্পষ্ট করে বলতে পারি ওই দিন ঢাকা মেডিকেলের যে সিনিয়র অধ্যাপক যারা ছিল, যারা ডক্টর ছিল, তারা কেউ চিকিৎসা দিতে চাচ্ছিল না। ছাত্রলীগকে মেডিকেল থেকে বের করে দেওয়ার পরেও এবং তাদেরকে একটা সময় চাপ প্রয়োগ করে, জোর প্রয়োগ করে যেভাবে হোক তাদেরকে চিকিৎসাতে বাধ্য করা হয়েছিল এবং সেই ভূমিকা আমরা পালন করছি। এই আমাদের আসলে আন্দোলন শুরু হয়। আর এরপরের ঘটনা হয়তো অনেকটা জানেন, ১৬ তারিখ আবু সাঈদ শহীদ হওয়ার পরের ঘটনা। এরপরে আন্দোলন আস্তে আস্তে বেগবান হতে থাকে। তো আন্দোলনটা শুরুর জার্নিটা যদি বলি, তাহলে এক কথায় বললে ৪ই জুন থেকে আমাদের যে আন্দোলনটা অল্প স্বল্প অম দীর্ঘতায় শুরু হয়, সেটা ১৫ই জুলাই এসে মূলত একদম পূর্ণ আন্দোলনে, পূর্ণ মাত্রা পায় আন্দোলনের যাত্রা নতুন করে শুরু হয়, যেটা আবার সেই আগুনে গিয়ে ঢালে ১৬ তারিখে শহীদ আবু সাঈদ শহীদের মাধ্যমে। আচ্ছা, এই যে ১৬ তারিখে রংপুরে প্যাসেজে যে গুলি আমাদের শহীদ হন আবু সাঈদ, আপনার কি মনে হয় যে আবু সাঈদের এই শহীদ হওয়াটা আন্দোলনকে আরো বেশি বেগবান করেছে? ডেফিনিটলি আমি যদি বলি ১৫ তারিখে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর, বিশেষ করে বোনদের উপরে যে নির্যাতনটা হয়েছিল, একটা ছেলে মানুষ হিসেবে আমি অনেকভাবে নিজেকে সেভ করতে পারি। বোনেরা যারা, তারা কিন্তু আসলে পারে না। কারণ তাদের শারীরিক গঠনটা আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে আমাদের থেকে একটু দুর্বল করে সৃষ্টি করছে। তো সেক্ষেত্রে নিরীহ নিরস্ত্র আমাদের বোনদের উপরে রাজু ভাস্কর্যে যে নগ্ন হামলাটা হয়েছিল, সেটা গোটা দেশ জাতি প্রত্যক্ষ করছে এবং সেটার প্রতিবাদে যখন পরের দিন আমরা আন্দোলনে নামি, সেই প্রতিবাদ মিছিলে পুলিশ এভাবে ওপেন একজন শিক্ষার্থীকে সবার সামনে গুলি করে মেরে ফেলে এবং আপনি যদি নিউজ দেখেন, তদন্ত রিপোর্টে দেখা গেছে বুলেটে আবু সাঈদের মৃত্যু হয় নাই, অন্য একটা প্রতিবেদন ওখানে দাখিল করা হয়েছিল। এটা ছিল সবচেয়ে নগ্ন মিথ্যাচার এবং গোটা জাতির সাথে একটা সাধারণ শিক্ষার্থী, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে হত্যার যে দায়টা সেটা তারা স্বীকার না করে, বরঞ্চ তাকে নগ্ন হস্তক্ষেপ করে সেই রিপোর্টের উপরে তারা যে রিপোর্টটা পেশ করছিল,
এটা আসলে আমাদের জন্য ছিল লজ্জাজনক, আমাদের জন্য ছিল ভয়ঙ্কর। আমরা এরপর আমাদের নিজেদের জীবন নিয়ে আশঙ্কা করছিলাম। সো খুব স্বাভাবিকভাবে একজন ভাইকে মেরে ফেলার পরে, ওপেন সবার সামনে গুলি করে মেরে ফেলার পরে তার সেই হত্যাটাকে তারা স্বীকার করতেছে না, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে না, বরং তার উপরে দায় চাপিয়ে দিচ্ছে বিভিন্নভাবে। তাকে দোষারোপ করা হচ্ছে, তার পরিবারকে কোণঠাসা করতেছে। তো নেক্সট আমি, সেটার জবাবটা কি? আমার কাছে তো জবাব নাই। তার মানে হয় শহীদ নয় গাজী। এটাই ওই আবু সাঈদের মৃত্যুটা আমাদের আন্দোলনটাকে প্রচুর পরিমাণে, আমি বলবো যে গোটা আন্দোলনকে যে ঘটনাগুলো বেগবান করছে তার ভিতরে 60% আমি আবু সাঈদের শহীদের ওই ঘটনাকে দেব।